হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পরে আমি আবার এই চ্যানেলে ফিরলাম। মাঝখানে বেশ কিছুদিন কোনো ভিডিও করা হয়নি বা কোনো টেক্সট নিয়ে আলোচনা করা হয়নি। আজকে আমি যে পোয়েমটা নিয়ে আলোচনা করব সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর যে শেষ পোয়েমটি রয়েছে, অর্থাৎ দ্য পোয়েট্রি অফ আর্থ কম্পোজড বাই জন কিটস, সেই পোয়েমটাকে নিয়ে একটু আলোচনা করি। জন কিটসের সময়কালটা 1795, অর্থাৎ তার জন্ম হচ্ছে এমন একটা সময় যখন 19th সেঞ্চুরি প্রায় শুরু হয় এবং তার মৃত্যু 1821। খুব অল্প সময়কাল তার পুরো কবি জীবনের। এবার কিটসের কবিতা নিয়ে বলার আগে এটা তো অবশ্যই প্রথম যেটা বলে নিতে হয় যে জন কিটস ছিলেন রোমান্টিক যুগের কবি। এবার কবিতাটি শুরু করার আগে আমি রোমান্টিক যুগ নিয়ে খুব অল্প কিছু কথা বলে নিতে চাইছি, এই কারণেই যে সেটা বলে নিলে রোমান্টিক পোয়েট্রিটাকে বুঝতে খুব সুবিধা হয়। অর্থাৎ কেন কবিতার নাম রোমান্টিক পোয়েট্রি, কেন হঠাৎ করে এই কবিতার মধ্যে কেন এত কল্পনার বিষয় আসছে, কল্পনা বা ইমাজিনেশনকে এত গুরুত্ব কেন দেওয়া হচ্ছে, সেইটা বুঝতে গেলে রোমান্টিক যুগ সম্বন্ধে একটু কিছু বলে নেওয়া প্রয়োজন। এবার বলা রোমান্টিক যুগ নিয়ে অনেক কিছু বলার রয়েছে, এবার তত তো সময়ে আমাদের কুলোবে না, সেই জন্য খুব অল্প করে কিছু কথা বলে নিই। প্রথমেই যে জিনিসটা না বললেই নয় বা যেটা দিয়ে আমি শুরু করতে চাই সেটা হলো যে রোমান্টিক যে যুগটা, অর্থাৎ রোমান্টিক লিটারেচারের যে যুগ, সেটা মোটামুটিভাবে মনে করা হয় যে 1798 থেকে শুরু হচ্ছে এবং তা শেষ হচ্ছে ওই 1832। অর্থাৎ একদম 19th সেঞ্চুরি শুরু হবে এই সময় থেকে শুরু হচ্ছে এবং 19th সেঞ্চুরির কিছুটা সময় 1832 19th সেঞ্চুরির কিছুটা সময় জুড়ে রোমান্টিক পোয়েট্রি চলছে। 1798 is very important because 1798 marked the beginning of romantic literature by it was sort of marked by William Wordsworth and Samuel Taylor Coleridge. অর্থাৎ 1798-এ যে সাংঘাতিক কাজটা হচ্ছে সেটা হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজ এই দুজন মিলে একটি ইস্তেহার বলতে পারো লিখছেন বা প্রকাশ করছেন, সেটাকে বলা হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। এই লিরিক্যাল ব্যালাডসে ওয়ার্ডসওয়ার্থ যে বৈপ্লবিক কাজটি করলেন, যে রেভলিউশনারি কাজটি করলেন, সেটা হলো লিরিক্যাল ব্যালাডসের মধ্যে তিনি ইমাজিনেশন বা আমাদের যে কল্পনা শক্তি, একটা কবিতা লেখার জন্য কবির যে কল্পনা শক্তি প্রয়োজন হয়, ওয়ার্ডসওয়ার্থ টকড ফর দিস ইমাজিনেশন। ওয়ার্ডসওয়ার্থ ভ্যালোরাইজড দিস স্পেশাল পাওয়ার কল্ড ইমাজিনেশন। এর ঠিক আগের যে সময়টা ইংরেজি সাহিত্যে, অর্থাৎ রোমান্টিক যুগ শুরুর আগের ঠিক যে সময়টা, সেই সময়টা ভীষণভাবে প্রভাবিত ছিল জন লকের এম্পিরিসিস্ট আইডিয়া দ্বারা। এবং আমাদের মনে রাখতে হবে যে সেই সময়টা ভীষণভাবে আরও একজন যুগান্তকারী বৈজ্ঞানিকের দ্বারা প্রভাবিত ছিল, তিনি আর কেউ নন, আইজ্যাক নিউটন। ফলে একটা যুগ, যে যুগ ভীষণভাবে এম্পিরিসিস্ট দর্শন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং বৈজ্ঞানিক যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, সেই যুগে কল্পনা খুব একটা জায়গা ছিল না। অর্থাৎ তাহলে প্রশ্ন হতে পারে, তাহলে কি সেই যুগে কবিতা হয়নি? নিশ্চয়ই হয়েছে, সেই যুগে কবিতা হয়েছে, কিন্তু সেই কবিতা অনেক বেশি ছিল উইট নির্ভর। অর্থাৎ আমরা রবীন্দ্রনাথের কবিতায় যে রোম্যান্টিসিজমের ছোঁয়া পাই, বা আমি যদি ইংরেজি সাহিত্যের ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিজ, বায়রন, শেলি, জন কিটস, এদের কবিতায় যে রোম্যান্টিসিজমের ছোঁয়াটা রয়েছে, সেইভাবে রোম্যান্টিসিজমের যে জাগরণ বা কল্পনাকে গুরুত্ব দেওয়া কবিতায়, সেইটা এর আগে কখনো হয়নি। এ প্রসঙ্গে আমি জন লকের একটি টার্ম বা একটি প্রচলিত কথা বা একটি শব্দ নিয়ে আলোচনা করতে চাই। অর্থাৎ জন লক যে ভাবনায় বিশ্বাসী ছিলেন, তার ঠিক অর্থাৎ সেই যুগটায় মনকে বলা হতো ট্যাবুলার রেজা। অর্থাৎ তারা মনে করতেন মানুষের মন হচ্ছে একটি ফাঁকা স্লেটের মধ্যে, মানে ফাঁকা স্লেটের মতো। এখানে যা কিছু লেখা যায় এবং সেটাকে আবার মুছেও ফেলা যায়। ঠিক আমরা যেরকম স্লেটে লিখে সেটাকে আবার মুছে ফেলতে পারি, মুছে ফেলে নতুন কিছু লিখতে পারি, তো মনে করা হতো যে মানুষের মনটা হচ্ছে ট্যাবুলার রেজার মতো। অর্থাৎ খুব বেশি কিছু এখানে কল্পনার জায়গা নেই,
মানুষ যা কিছু আহরণ করে, যা কিছু গ্যাদার করে নলেজ, সেটা ভীষণভাবে তার বস্তুবাদী ভাবনা বা বস্তুবাদী নলেজ। এখানে ভাববাদী দর্শন বা ভাববাদী নলেজের খুব বেশি জায়গা নেই। এর সঙ্গে বলতে হয় আমাদের ফ্রেঞ্চ রেভলিউশনের কথা। অর্থাৎ লক্ষ্য করে দেখো টাইম স্প্যানটা, যে আমি যদি আক্ষরিক অর্থে 1798টাকেই কাঠগড়ায় দাঁড় করাই, যে 1798 থেকেই রোমান্টিক লিটারেচার শুরু হচ্ছে, তাহলে পরে তার ঠিক কিছুদিন আগেই ফ্রেঞ্চ রেভলিউশন হয়ে গেছে, ফরাসি বিপ্লব। এবার একটা রেভলিউশন যখন হয় তখন সেই রেভলিউশনের ছোঁয়া ছড়িয়ে পড়ে সমাজের সব ক্ষেত্রে, সেটা লিটারেচারের ক্ষেত্রেও হয়। অর্থাৎ যখন একটা বড় বিপ্লব আসছে সমাজে, যখন একটা বড় সড়ো পরিবর্তন আসছে, একটা চেঞ্জ আসছে, সেই চেঞ্জ কোথাও একটা স্পর্শ করে সেই যুগে যারা কবি, সাহিত্যিক, দার্শনিক, ঐতিহাসিক রয়েছেন তাদেরকে। এই চেঞ্জটা কোথাও একটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিজ এদেরকে ভীষণভাবে প্রভাবিত করলো। জন কিটস, যার কবিতা আজকে আমরা পড়ছি, তাকে রোম্যান্টিক যুগের দ্বিতীয় পর্যায়ের কবি বলা হয়, কিন্তু প্রথম পর্যায়ের কবি ছিলেন এরাই, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং অবশ্যই স্যামুয়েল টেলর কোলরিজ। তো কি হলো, ফরাসি বিপ্লব আসবার সাথে সাথে তার আগে যে নিও ক্লাসিক্যাল যুগ সাহিত্যের ক্ষেত্রে, সেই নিও ক্লাসিক্যাল যুগের যে যুক্তিগ্রাহ্যতা, সমস্ত কিছুকে যুক্তি দিয়ে ভাবনা করা, ইমাজিনেশন বা কল্পনাকে কোন রকম আশ্রয় না দেওয়া, তার বিরুদ্ধে কোথাও একটা এই কবিরা সরব হলেন। তারা মনে করতে লাগলেন যে লকের কথা সব ক্ষেত্রে সঠিক নয়, যে মন শুধুমাত্র ট্যাবুলা রেসা বা একটা ফাঁকা স্লেট তা নয়, এখানে কল্পনার যথেষ্ট জায়গা আছে। যেটা আমি শুরুতেই বললাম যে 1798-এ যখন লিরিক্যাল ব্যালাডস লেখা হচ্ছে, তখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ভীষণভাবে কবিতার সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, যেটা মানে দিস ডেফিনেশন ইন ইটসেলফ ইজ ও রেভলিউশনারি। কারণ এই কবিতার যে সংজ্ঞাটা পাল্টে গেল, যেখানে তিনি বলছেন যে কবিতা হচ্ছে আমাদের মনের কল্পনা, সেই কল্পনার যে শক্তিশালী বহিঃপ্রকাশ। যদিও তিনি পরে আরো যুক্ত করছেন যে ইমোশনস রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি, কিন্তু আমাদের এইটুকু বুঝতে পারলেই আমরা বুঝতে পারবো যে কি সাংঘাতিক একটা রেভলিউশনারি চিন্তা আসতে শুরু করেছিল, যেখানে কবিতাকে বলাই হচ্ছে, কবিতার মানেই হলো অনেকগুলো কল্পনার একটা সংঘবদ্ধ এবং পাওয়ারফুল এক্সপ্লোশন। এটা তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছেন। স্যামুয়েল টেলর কোলরিজ তিনিও প্রায় একই ধরনের একটি সাংঘাতিক কথা বললেন। 1817 অর্থাৎ 1817 খ্রিস্টাব্দে স্যামুয়েল টেলর কোলরিজ যখন তার বায়োগ্রাফিয়া লিটারারিয়া বলে বইটা লিখছেন, সেখানে তিনি কল্পনাকে বলছেন একটি সৃজনশীল শক্তি। কল্পনাকে একটা as if he is giving imagination a character, as if he is giving imagination a potency to create something। অর্থাৎ তিনি কল্পনাকে বলছেন কল্পনা এক সাংঘাতিক ক্ষমতাধর বিষয়, যা আমাদের ফ্যাকাল্টিগুলোকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কিভাবে ভাবনা চিন্তার মধ্যে পার্থক্য আসতে শুরু করেছিল। শুধু তাই নয়, আরো একটি বিষয় ভীষণভাবে যেটা না বললেই নয়, তা হলো এই ফরাসি বিপ্লবের সঙ্গে সঙ্গেই যে দুজন মানুষ, যে দুজন ফিলসফারের ভাবনা ভীষণভাবে সারা পৃথিবী বলতে গেলে গ্রাস করতে শুরু করেছিল, সেই দুজন মানুষ হলেন রুশো এবং ভলতেয়ার। রুশো এবং ভলতেয়ারের লেখা তখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। রুশো ইজ কলিং টু গো ব্যাক টু নেচার, যে কারণে রুশোকে অনেক সময় রোম্যান্টিসিজমের জনকও বলা হয়ে থাকে। যে রুশো বলেছিলেন যে বাপু অনেক হয়েছে, অনেক অশান্তি, অনেক যুদ্ধ হয়েছে, নাও লেটস গো ব্যাক টু নেচার। অর্থাৎ খুব সহজে যদি বলতে হয়, কারণ রুশোর দর্শন তো এই অল্প ভিডিও এই সময়ের মধ্যে, বিশেষ করে ক্লাস 12-এর একটি টেক্সট পড়ানোর জন্য সম্পূর্ণ বলার সম্ভব নয় এবং সেটা প্রয়োজনও নেই। তো যদি খুব সহজে ওভার সিম্পলিফাইড হইতে বলি, তাহলে বলতে হয় যে রুশো গেভ আ কল টু গো ব্যাক টু দ্য নেচার, অর্থাৎ আবার প্রকৃতির কাছে আমাদের ফিরে যেতে হবে, এই ডাক রুশো দিয়েছিলেন। রুশোর ভলতেয়ারের লেখার মধ্যে এই প্রবণতাটা ভীষণভাবে ছিল। এবং শুরুতে ওই যে কথাটা বললাম, লকের যে ভাবনা ছিল ট্যাবুলা রেসা, তার একটি বিরুদ্ধ মত তৈরি হয় যখন ইমানুয়েল কান্ট তার ক্রিটিক অফ পিওর রিজন
ইমানুয়েল কান্ট একজন দার্শনিক, জার্মান দার্শনিক। তিনি যখন তার ক্রিটিক অফ পিওর রিজন লিখছেন, সেই ক্রিটিক অফ পিওর রিজন যেটা 1781-এ লেখা হচ্ছে, সেখানে কান্ট একটি শব্দ প্রয়োগ করলেন যাকে বলা হয় আপ্রায়োরি। অর্থাৎ যার বক্তব্যটা ছিল যে মানুষের মনটা মোটেও ওরকম ফাঁকা স্লেটের মতো নয়, তার প্রি কনসিভড কিছু নোশন থাকে, তার প্রি কনসিভড কিছু ইমাজিনেশন থাকে। অর্থাৎ সে কিছু কল্পনা শক্তিকে সঙ্গে নিয়েই আসে, তার জন্মই হয় কিছু কল্পনা শক্তিকে সঙ্গে নিয়ে, এবং তার উপর তার এম্পিরিক্যাল নলেজের সহাবস্থানে সে একটা কিছু ক্রিয়েট করে। অর্থাৎ এই যে নিওক্লাসিক্যাল যুগের যে একটা ভীষণভাবে যুক্তিগ্রাহ্য বাড়াবাড়ি, যে যুক্তি দিয়ে সবকিছুকে গ্রাহ্য করতে হবে, যুক্তি দিয়ে সবকিছুকে সৃষ্টি করতে হবে, এখানে there is no room for imagination, there is no room for creative faculty of our imaginary beings, এইটাকে অস্বীকার করার প্রবণতা শুরু হয়েছিল, এবং এই অস্বীকার করার প্রবণতা দিয়েই আমাদের রোমান্টিক লিটারেচারে শুরু হয়। ফলে বলাই বাহুল্য যে রোমান্টিক লিটারেচার এমন একটি সাহিত্য সৃষ্টি করছে, রোমান্টিক পোয়েট্রি বা রোমান্টিক কবিতা এমন একটি কবিতার জন্ম দিচ্ছেন, যে কবিতায় ভীষণভাবে কল্পনার প্রাবল্য রয়েছে, যে কবিতায় রুশোর প্রভাবের জন্য প্রকৃতির কাছে ফিরে যাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা রয়েছে, যে কারণে আমরা ওয়ার্ডসওয়ার্থের কবিতায় ভীষণভাবে প্রকৃতির প্রকাশ দেখতে পাই। আরো একটি বিষয় যেটা মনে হয় টু সাম এক্সটেন্ট, যেহেতু সিন্স দিস পোয়েটস আর ভেরি মাচ ইনফ্লুয়েন্সড বাই ফ্রেঞ্চ রেভলিউশন, তারা কোথাও একটা প্রকৃতির কাছে ফিরে যাওয়ার সাথে সাথে সাধারণ মানুষের কথা বলার চেষ্টা করছিলেন। অর্থাৎ প্রকৃতির যে ক্ষুদ্র তুচ্ছ বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোকে তারা কবিতার মধ্যে এমনভাবে প্রাধান্য দেওয়া শুরু করলেন, কোথাও একটা মনে হতে শুরু করলো যে সিম্বলিক্যালি তারা বুঝি সমাজের হায়ারার্কিতে যে সমস্ত মানুষেরা একেবারে নিম্ন তলায় থাকেন, নিম্ন শ্রেণীতে থাকেন, তারা কোথাও একটা এই কবিতার মধ্যে দিয়ে তাদের জয়গান গাইছেন, যেটা আমরা জন কিটসের কবিতার মধ্যে দেখতে পাবো। তো যেহেতু জন কিটসকে রোমান্টিক যুগের দ্বিতীয় পর্যায়ে কবি বলা হয়, তো আমরা বুঝতেই পারি যে জন কিটস যখন কবিতা লিখছেন ততক্ষণে তিনি ওয়ার্ডসওয়ার্থের কবিতা দ্বারা প্রভাবিত হচ্ছেন। কোলরিচ ততক্ষণে লিখতে শুরু করে দিয়েছেন তার জীবন দর্শন দিয়ে, শেলি লেখা শুরু করে দিয়েছেন, আমরা বাইরনের কবিতা পেয়েছি। ফলে জন কিটস যখন লিখছেন তার মধ্যেও এই প্রভাবগুলো ভীষণভাবে ফুটে উঠছে। তার এই দ্য পোয়েট্রি অফ আর্থ পড়তে গিয়েও দেখব যে তার কবিতার মধ্যেও কিভাবে পৃথিবীর যে প্রকৃতি এবং প্রকৃতির যে শাশ্বত সৌন্দর্য, এইটা কিভাবে তার রোমান্টিক ভাবনায় প্রতিভাত হচ্ছে, সেটা আমরা এই কবিতার মধ্যে দেখতে পাবো। এছাড়াও জন কিটসের একটি রাদার দুটি বিখ্যাত কথা দিয়ে বলে আমি টেক্সটে চলে আসব, কারণ অনেকটা সময় আমি এই দর্শন নিয়ে বলে ফেলেছি। সেটা হলো, কিটস যখন ওড অন আ গ্রেসিয়ান আর্ন লিখছেন, কবিতাটি যখন লিখছেন, তিনি একটি নতুন ফ্রেজের, নতুন শব্দবন্ধ, নতুন ভাবনার জন্ম দিলেন, যেটা অবিলম্বেই সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে যাবে। সেটা হলো বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। দ্য পোয়েট্রি অফ আর্থ পড়তে গেলে আমাদের এই এক লাইনের দর্শনটি আগে ভালো করে বুঝতে হবে, যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, অর্থাৎ যা কিছু সুন্দর তাই হলো শাশ্বত বা চিরসত্য, এবং যা কিছু চিরসত্য তাই হলো সুন্দর। যদি আমি এর বাংলা তর্জমা করি তাহলে এই মানেটা দাঁড়ায়। অর্থাৎ জন কিটসের মতো রোমান্টিক চেতনার যে কবি, তারা মনে করতেন যে পৃথিবীর শুভ দিকটা যে কোনোভাবেই হোক আমাদের সামনে উদ্ঘাটিত হবে। অর্থাৎ এরা জীবনের যে শুভ দিক, জীবনের যে ব্রাইটার আসপেক্ট, সেই আসপেক্টগুলোতে বিশ্বাস করতেন। তিনি মনে করতেন যে যা কিছু শুভ তা চিরকালীন, এবং যা কিছু চিরকালীন তা শুভ, কারণ এই চিরকালীন শুভময়তার মধ্যেই, চিরকালীন সৌন্দর্যের মধ্যেই আমাদের জীবনের সমস্ত সত্যগুলো লুকানো থাকে। অর্থাৎ আমরা যদি আমাদের সত্যম শিবম সুন্দরামের ভাবনাটা যদি কল্পনা করি, অর্থাৎ সত্যম শিবম সুন্দরামের মধ্যে কোথাও একটা ইটারনাল ট্রুথ, পারপেচুয়াল ট্রুথ, ন্যাচারাল ক্রিয়েশন অ্যান্ড অবভিয়াসলি দ্য প্রেজেন্স অফ গড, এই সমস্তটা ভীষণভাবে এনক্যাপসুলেটেড।
কিটসের এই যে বক্তব্য বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, এই বক্তব্যের মধ্যেও এই ভাবনাটা ভীষণভাবে এনক্যাপসুলেটেড অবস্থায় রয়েছে। এছাড়া আরও একটি লাইন, কিটসের কবিতারই লাইন এ প্রসঙ্গে বলে নেওয়া ভালো, যেখানে তিনি বলছেন যে আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। অর্থাৎ কোথাও একটা একই ভাবনার দ্বারা প্রভাবিত হয়ে তিনি লিখছেন যে যা কিছু সুন্দর, সেই সুন্দর বস্তু বা সেই সুন্দর অবজেক্ট চিরকালীন আনন্দের উৎস। অর্থাৎ পৃথিবীতে যা কিছু সুন্দর, সেই সুন্দর বিষয়টা একটা চিরকালীন আনন্দ। অর্থাৎ কোথাও একটা শুনলে আমাদের মনে হতে পারে যে প্রবাবলি দিস পার্টিকুলার লাইন ল্যাক্স কজালিটি, দিস পার্টিকুলার লাইন ল্যাক্স সাম কাইন্ড অফ লজিক, অর্থাৎ যুক্তির কোথাও একটা অভাব হচ্ছে বলে মনে হতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে রোম্যান্টিক যুগে তিনি যখন কবিতাটা লিখছেন, তিনি যত না বেশি যুক্তি নির্ভর, তার থেকে অনেক বেশি কল্পনা বা ইমাজিনেশন নির্ভর। এবার আমরা টেক্সটটা শুরু করি। এই পোয়েমটা বেসিক্যালি একটা সনেট। সনেট তোমরা জানো কি? সনেট ইজ বেসিক্যালি a poem that is comprised of or composed of 14 lines, and this particular poem follows the Petrarchan concept of a sonnet. অর্থাৎ এই পোয়েমটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পেট্রার্কান যে স্ট্রাকচার সনেটের, অক্টেভ এবং সেস্টেটের যে ভাগ, যে প্রথম স্টানজাটা 8 লাইনের হবে এবং পরের স্টানজাটা 6 লাইনের হবে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো তিনি বলছেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। অর্থাৎ পৃথিবীর যে কবিতা, পৃথিবীর নিজস্ব যে ছন্দ, পৃথিবীর নিজস্ব যে লয়, সেটা কখনো মৃত হয় না। পৃথিবীর কবিতা বলতে পৃথিবী কি কবিতা লিখছে? আসলে পৃথিবীর সমস্ত যে শুভ শক্তিরা রয়েছে, পৃথিবীর যে প্রকৃতির যে ন্যাচারাল চেঞ্জগুলো হচ্ছে, যে নিয়মে পৃথিবী এখনো পর্যন্ত টিকে রয়েছে, পৃথিবী এখনো পর্যন্ত ঘুরছে, যে নিয়মে দিস এন্টায়ার গ্যালাক্সি ইজ প্রোভাইডিং আস হেলথ অ্যান্ড ফরচুন, সেই নিয়মটাকে, সেই যে ছন্দ, সেই যে ছান্দিক পরিবর্তন, সিজনাল চেঞ্জ, সেই সঙ্গে পৃথিবীর যে রূপ, রস, বর্ণ এবং কালারের চেঞ্জ হচ্ছে, ফ্লেভারের চেঞ্জ হচ্ছে, এই যে ছন্দময়তা, এই যে প্যাটার্ন, এই যে রিদম, এইটাকে তিনি পৃথিবীর কবিতা বলছেন। হি ইজ ইমাজিনিং অ্যাজ ইফ দ্য আর্থ ইজ কম্পোজিং দিস পোয়েট্রি ফর হিজ ওন। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড when all the birds are faint with the hot sun and hide in cooling trees, a voice will run. অর্থাৎ গ্রীষ্মকালে প্রচন্ড গরমে when the birds, when the singing birds are tired, যখন তারা ক্লান্ত হয়ে পড়ে, যখন তারা আর গান গাইতে পারে না, they retire from singing, এবং ক্লান্ত হয়ে যখন তারা কোনো গাছের ছায়ায় আশ্রয় নেয় এবং temporarily আমাদের মনে হয় যে probably now the song is coming to an end, now the tunes of the earth are coming to an end, তখনই a voice will run. অর্থাৎ গাইয়ে পাখিরা যখন থেমে গেল, ক্লান্ত হয়ে গেল, তখন পৃথিবীর গান যাতে বন্ধ না হয়, এই গানটাকে ক্যারি ফরওয়ার্ড করার জন্য, এই গানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারা এগিয়ে আসে? From hedge to hedge about the new mown mead, that is the grasshopper. অর্থাৎ যখনই গাইয়ে পাখিরা ক্লান্ত হয়ে গাছের নিচে আশ্রয় নিচ্ছে, বা তারা আশ্রয় নিচ্ছে ভবিষ্যতে আবার গান গাইবে বলে, তখন যাতে গান বন্ধ না হয় সেই কারণে গ্রাসহপার বা গঙ্গা ফড়িং তারা উঠে আসে গানটা গাওয়ার জন্য। ইটস অলমোস্ট লাইক দ্য রিলে রেস, যেখানে ব্যাটনটা একজনের হাতে রয়েছে, সে তার দৌড় শেষ করে আরেকজনকে ব্যাটনটা দিয়ে দিয়েছে, নাও হি ইজ কন্টিনিউইং উইথ দ্য রেস। এখানেও তাই, যখন সিঙ্গিং বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান, হোয়েন দে ডিসাইড দ্যাট দে আর নট গোইং টু পারফর্ম, এবং তারা বিশ্রাম করে, তখনই বিভিন্ন আগাছা থেকে, এই যে বলছেন যে ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মোন মিড, আগাছার প্রান্ত থেকে, ঝোপঝাড় থেকে গঙ্গা ফড়িংরা বেরিয়ে আসে নিজেদের গানটাকে চালু করে দেওয়ার জন্য বা গানটাকে ক্যারি ফরওয়ার্ড করার জন্য। That is the grasshopper, he takes the lead. It means now it is
his responsibility, as if the nature has taught the grasshopper that now it is your responsibility to carry forward with the song. In summer luxury, অর্থাৎ এই যে গ্রীষ্ম, এই গ্রীষ্ম ওদের কাছে একটি আনন্দের বিষয়, এই গ্রীষ্ম ওদের কাছে লাক্সারি। ইন সামার লাক্সারি হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, এবং মনে হয় যে তার বুঝি আনন্দের সীমা নেই। গ্রাসহপারের যে চাঞ্চল্য, গ্রাসহপারের যে এক্সুবারেন্স, সেটা দেখে মনে হয় বুঝি তার আনন্দের সীমা নেই, তার গানের বুঝি সীমা নেই। এর প্রসঙ্গে বলে রাখা ভালো যে রোম্যান্টিক লিটারেচারের যে বৈশিষ্ট্য দু একটি আমি আগে বলেছিলাম, তার মধ্যে রোম্যান্টিক লিটারেচারের একটি, রোম্যান্টিক সাহিত্যের একটি প্রচলিত ফ্রেজ রয়েছে, সেটা হচ্ছে রেনেসন্স অফ ওয়ান্ডার, অর্থাৎ এই পৃথিবীকে নতুনভাবে দেখতে শেখা, নতুন করে আবার বিস্মিত হতে শেখা। একটি বাচ্চা যেভাবে ফড়িং দেখে আনন্দ পায়, একটি বাচ্চা যেভাবে পাখি দেখে আনন্দ পায় বা আকাশের ঘুড়ি দেখে আনন্দ পায়, কোথাও একটা একজন প্রাপ্তবয়স্ক মানুষ সেটা দেখে আর সমপরিমাণ আনন্দ পান না। কেন হয়? কারণ ততদিনে হি বিকামস অ্যাকাস্টম টু দিস বিউটিজ, হি বিকামস অ্যাকাস্টম টু দিস ন্যাচারাল হ্যাপেনিংস, অর দ্যাট পার্সন বিকামস হ্যাবিচুয়েটেড টু দিস থিংস। কিন্তু রোম্যান্টিক লিটারেচার ঠিক উল্টো পথে হাঁটলো। যে জিনিসগুলো আমরা রোজ দেখছি, যে জিনিসগুলো আমাদের কাছে আর নতুন নয়, যেগুলোকে দেখে আমাদের আর হয়তো বিস্ময় জাগে না, সেগুলোকে নতুন করে দেখবার একটি প্রবণতা রোম্যান্টিক লিটারেচারের মধ্যে দেখা দিল। এখানে সেই প্রবণতা আমরা কোথাও পাচ্ছি গ্রাসহপারের মধ্যে দিয়ে। কিডস বলছেন অ্যাজ ইফ গ্রাসহপার ইজ ডিসকভারিং দিস ভেরি ওয়েল নোন নেচার ইন আ নিউ ওয়ে। সে কারণে তার এই গ্রীষ্মে কোনো ক্লান্তি নেই, সে এই গ্রীষ্মকে নিজের আনন্দের উৎস হিসেবে ব্যবহার করে। কিন্তু তারপরেই বলছেন, ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড। কিন্তু কোথাও একটা তো আমাদের থামতে হয়। এই যে গাইয়ে পাখিরা থেমে গেল এবং এখন গ্রাসহপারও থেমে যাচ্ছে, এই থেমে যাওয়াটা ভীষণভাবে আমাদের জীবনের প্রতীক, যে অ্যাট সার্টেন মোমেন্ট অর অ্যাট সাম পার্টিকুলার জাংচার অফ আওয়ার লাইফ উই হ্যাভ টু হ্যাভ অ্যান এন্ড। আমাদের কোথাও একটা শেষ করতে হয়, আমাদের জীবন কোথাও এসে একটা শেষ হয়। কিন্তু জীবনের প্রবাহটা চলতে থাকে, অর্থাৎ আমার ফিজিক্যাল প্রেজেন্সটা এক সময় আর থাকবে না, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট লাইফ ইন ইটসেলফ ইজ কামিং টু অ্যান এন্ড। অর্থাৎ আমি পৃথিবীতে থাকি বা না থাকি, আমার পরবর্তী প্রজন্ম কোথাও একটা জীবনটাকে বয়ে নিয়ে বেরোবে। অর্থাৎ পৃথিবীর কোনো প্রান্তে যখন মৃত্যু ঘটছে, আবার একই প্রান্তে আবার অন্য কোনো প্রান্তে কোথাও না কোথাও কিন্তু জীবনের সৃষ্টি হচ্ছে। এই যে জীবন মৃত্যুর কন্টিনিউয়াস ফ্লো, এইটাই কবি কিটসের কাছে বিউটি, এইটাই কবি কিটসের কাছে ইটারনাল ট্রুথ। সেকেন্ড স্টানজা, অর্থাৎ আমরা সেস্টেড পার্টে আসছি, যেখানে আমাদের 6টা লাইন পড়তে হবে। বলছেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, অর্থাৎ ফার্স্ট স্টানজায় তিনি বলছিলেন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এখানে একই কথা অলমোস্ট সিনোনিমাস ওয়েতে তিনি বলছেন যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। পৃথিবীর কবিতা কখনো সিজ হচ্ছে না, থামছে না, বন্ধ হচ্ছে না। কেন বন্ধ হচ্ছে না? অন আ lone winter evening when the frost has wrought a silence, from the stove there shrills the cricket song in warmth increasing ever. অর্থাৎ শীতকালে যখন ফ্রস্ট হ্যাজ কাস্ট আ সাইলেন্স, যখন তুষার চারিদিকটাকে সাদা চাদরে ঢেকে দিয়েছেন, অ্যাপারেন্টলি যেটা দেখে মনে হচ্ছে অ্যাজ ইফ দেয়ার আর ডেড বডিজ কভার্ড উইথ হোয়াইট ক্যানোপি, এবং যেখানে প্রাণের স্পন্দনা নেই বলেই মনে হচ্ছে, এবং মনে হচ্ছে যে প্রবাবলি পৃথিবীর গানটাও বুঝি শেষ হয়ে আসছে। ইট ইজ টাইম নাও দ্যাট দ্য ওয়ার্ল্ড শুড কুইট, দ্য পোয়েট্রি অফ ওয়ার্ল্ড শুড কাম টু অ্যান এন্ড। তখনই ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। ঝিঝি পোকা অর্থাৎ যাদেরকে আমরা হার্ডলি চোখে দেখতে পাই, কিন্তু যাদের সাউন্ড ইজ অডিবল টু আস, সেই ঝিঝি পোকার ডাক ভেসে আসছে ফ্রম দ্য স্টোভ, অর্থাৎ কোনো চুল্লির পিছন থেকে সেই ঝিঝির ডাক ভেসে আসছে। কিভাবে? ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, অর্থাৎ উষ্ণতা, যে উষ্ণতার অভাব শীতকালে আমরা বোধ করছি, যে প্রাণের স্পন্দন থেমে গেছে বলে মনে হচ্ছে, যে টেম্পারেচারটা মিসিং বলে মনে হচ্ছে যে পুরো পৃথিবী বুঝি মৃত পর্যায়ে চলে এসছে,
ঠিক সেই সময়তেই ঝিঝি পোকার যে ডাক, ওয়ার্মথ ইনক্রিজিং এভার, অর্থাৎ সেই ঝিঝি পোকার ডাক আমাদের বুঝিয়ে দিচ্ছে যে পৃথিবীর কবিতা তো শেষ হয়নি, উপরন্তু পৃথিবীতে প্রাণের স্পন্দনও ভীষণভাবে টিকে আছে। and seems to one in drowsiness half lost, এবং সেই সময় সেই ব্যক্তি যিনি তার বাড়িতে হয়তো তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছেন, drowsiness half lost, এবং তার drowsiness এর মধ্যে he is probably half lost, he is not completely in this physical world, he is hovering somewhere in his imagination, তার মনে হচ্ছে as if the grasshoppers among some grassy hills, দূরে কোথাও একটা কোনো সবুজে ঘেরা পাহাড়ের পিছন থেকে বুঝি গঙ্গা ফড়িং এর ডাকের মতোই এই আওয়াজটা ভেসে আসছে। এখানে আমাদের পোয়েমটা শেষ হচ্ছে এবং আমরা এখানে খুব স্পষ্ট বুঝতে পারছি যে সিন্স জন কিটস বিলিভস ইন দ্য ইটারনাল ফ্লো অফ লাইফ অ্যান্ড দ্য পারপেচুয়াল ফ্লো অফ দ্য পোয়েট্রি অফ দি আর্থ, তিনি একথা বলছেন যে নো ম্যাটার হু ইজ ক্যারিং ফরওয়ার্ড দ্য মিউজিক উইল বি কন্টিনিউড, অর্থাৎ যে বিখ্যাত কথাটি রয়েছে দ্য শো মাস্ট গো অন, এখানেও তাই যে কবিতাটা কিন্তু লেখা হবে, কে লিখছেন সেটা ইম্পর্টেন্ট নয়, গান কিন্তু গাওয়া হবে, কে গাইছেন সেটা বুঝি ইম্পর্টেন্ট নয়, কারণ যিনি গাইছেন তাকে একসময় থামতে হবে, যিনি কবিতা লিখছেন সেই একজন ইন্ডিভিজুয়ালকে থামতে হবে, বাট দ্য ফ্লো উইল গো অন। অর্থাৎ ঠিক যেভাবে একটা কথা বলা হয় যে বিপ্লবীর মৃত্যু হয় কিন্তু বিপ্লব টিকে থাকে, at the same time a poet might die but the poem will go on, the tradition of composing poem will go on. এখানেও তিনি একই বিশ্বাস নিয়ে কবিতাটি লিখছেন যে সিঙ্গিং বার্ডস, গাইয়ে পাখিরা যখন ক্লান্ত হয়ে পড়বে তখন গ্রাস হপাররা এগিয়ে আসবে, যখন গ্রাস হপাররা ক্লান্ত হয়ে পড়বে তখন ক্রিকেটরা এগিয়ে আসবে, ঝিঝি পোকা এগিয়ে আসবে, কিন্তু পৃথিবীর কবিতা কখনো থামবে না, পৃথিবীর গান কখনো থামবে না। তোমাদের নিশ্চয়ই মনে থাকবে যারা ভিডিওটি দেখছো যে কবিতার শুরুতে আমি বলেছিলাম যে রোমান্টিক লিটারেচার কোথাও একটা আমাদের সমাজের যে নিম্নতলার মানুষ, নিম্নতলা বলতে কিন্তু আমি সোশ্যাল হায়ারার্কির কথা বলছি, এই সমাজটাকে যদি একটা পিরামিড দিয়ে ভাবা হয়, যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী রয়েছে তারা ভালো বুঝতে পারবে, তাহলে সেই সমাজের হায়ারার্কিতে একদম নিচু শ্রেণীর যে মানুষরা রোমান্টিক লিটারেচার কোথাও একটা তাদের কথা বলে। একবার যদি এই কবিতায় যারা গানটা গাইছেন, দোজ হু আর, বা যারা কবিতাটি লিখছে, দ্য এজেন্টস অফ নেচার, যদি আমরা তাদেরকে যদি হায়ারার্কি অনুযায়ী আমরা প্লেস করি, তাহলে দেখো প্রথমে আসছে পাখির কথা, তারপর আসছে তার থেকে একটু নিচু যে গ্রাস হপার তার কথা, সবার শেষে আসছে ক্রিকেট, ঝিঝি পোকার কথা। অর্থাৎ হায়ারার্কি গ্রাফটা কিন্তু উপর থেকে নিচের দিকে নামছে। কেন? কারণ ঠিক এই জায়গাটায় গিয়ে রোমান্টিক লিটারেচার, রোমান্টিক পোয়েট্রি ইজ বিকামিং ভেরি পলিটিক্যাল, যে যারা একেবারেই অবহেলিত, যাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, যাদেরকে আমরা নেগলিজিবল, ইনসিগনিফিকেন্ট বলে মনে করি, রোমান্টিক লিটারেচার ট্রাইজ টু ভ্যালোরাইজ দোজ ইনসিগনিফিকেন্ট বিংস, দোজ ইনসিগনিফিকেন্ট elements of nature which were hitherto neglected by the society, অর্থাৎ সমাজে সেই সমস্ত এলিমেন্ট, সমস্ত প্রাণ, সমস্ত জীব, সমস্ত সম্পদ যাদেরকে একটা সময় অবধি নেগলেক্ট করা হয়েছিল, যাদেরকে আমরা আমাদের মূল শ্রেণীতে আসতে দিইনি, যাদেরকে মার্জিনালাইজ করে রেখেছিলাম, রোমান্টিক লিটারেচার কোথাও একটা সেই মার্জিনালাইজডদের হয়ে কথা বলে। এন্ড দ্যাট ইজ ওয়াই আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে দেখেছি ড্যাফোডিলসকে নিয়ে কবিতা লিখতে। আমরা রোমান্টিক লিটারেচারের সব ক্ষেত্রেই এই তুচ্ছ তাচ্ছিল্য করা প্রকৃতির যে এলিমেন্টসগুলো সেইগুলোকে নিয়ে কবিতা লিখতে দেখি। তো কবিতাটি আমাদের মোটামুটি পড়ানো হয়ে গেল, আলোচনা করা হয়ে গেল, এবং এই কবিতার যে মেন থিমটাই হচ্ছে দ্য বিলিফ দ্যাট দ্য পোয়েট্রি অফ দি আর্থ উইল গো অন, and with this flow of poetry life will go on, অর্থাৎ কোথাও না কোথাও জীবনের যে পরিবহন, সেই পরিবহনটা চলতেই থাকবে। আশা করি তোমরা এই কবিতাটি বুঝতে পেরেছো। এখানে আমার ভিডিওটি শেষ করছি। তোমাদের এই কবিতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তোমরা সেটা অবশ্যই জিজ্ঞাসা করো, and if you think যে I should make another video regarding this particular poem and regarding the philosophy of John Keats and as well as the romantic literature as a whole, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে।
থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।